নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণের মনের কথা, মুখের কথা তুলে ধরছি আমরা। আর তারই সঙ্গে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য এবং নানান প্রশ্নের উত্তর এবং সাধারণ মানুষের বক্তব্য নিয়েও কিন্তু আমরা তাদের কাছে হাজির হই। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেপির আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্য বিজেপির তরফ থেকে, কিন্তু সেই বৈঠকেও কিন্তু বারবার ভোটের প্রসঙ্গ এবং তা নিয়ে কাটাচাড়া বিষয় উঠে এসেছে। আর এই নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়ে আজকে মূলত আমরা তুলে ধরছি। প্রথমেই সেদিকে নজর রাখবো। আজ যেদিকে আমরা নজর রাখবো সবকা সাথ সবকা বিকাশ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক। বঙ্গ বিজেপির বৈঠকে শুরুতেই ঝড়। কোন পথে তৃণমূলে মোকাবিলা করবে, অর্থাৎ যে যে বক্তব্য সামনে উঠে এসেছে তার নিরিখে দাঁড়িয়ে তাহলে মোকাবিলা কোন পথে হবে। অবশ্যই আমাদের অতিথিদের কাছে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমরা যেদিকে নজর রাখবো, আজ শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিন্তু ইতিমধ্যেই ঝড় দেখা দিল। কোন বক্তব্যে এবং কি কি পাল্টা বক্তব্যই বা উঠে এলো, প্রথমেই সেদিকে নজর রাখবো। सबका विकास, सबका विश्वास, सबका प्रयास का मंत्र हम सभी के लिए एक पथ प्रदर्शक बन सकता है। রাজনৈতিক মঞ্চে হোক কিংবা সরকারি অনুষ্ঠান, প্রায় সব মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা যায় এই স্লোগান। এমনকি G20 স্বাগত ভাষণেও প্রধানমন্ত্রীর মুখে ছিল সবকা সাথের মন্ত্র। লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খাওয়ার পর মোদী স্লোগানে কি আস্থা নেই শুভেন্দু অধিকারীর? বুধবার বিজেপির বৈঠকে মঞ্চে উঠে সেই স্লোগানকেই পাল্টে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ। শুভেন্দুর এই মন্তব্যের পরে বিতর্কের ঝড় ওঠে, তোলপাড় পড়ে যায় দলের অন্দরেও। এটা ওনার মন্তব্য। উনি একটা ভাষণ দিতে গিয়ে একটা একটা অবজারভেশন করেছেন। ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল স্লোগান, যেটা ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নীতিকে তুলে ধরে, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। পরে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় শুভেন্দুকেই। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর সংবাদ মাধ্যমে সাফাই। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। হাতে গরম ইস্যু হাতছাড়া করেনি রাজ্যের শাসক দল। এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। কোথায় হচ্ছে? বিজেপির বৈঠকে। কে করছে? রাজ্য বিজেপির নেতৃত্ব করছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। বিজেপি যদিও বিতর্কের বল শুভেন্দুর কোর্টেই ঠেলছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত, ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে। পর পর ভোটে ভরাডুবি, তার উপর গোষ্ঠী কোন্দলে এমনিতেই অস্বস্তিতে গেরুয়া শিবিরের বঙ্গ ব্রিগেড। এই পরিস্থিতিতে শুভেন্দুর মন্তব্যে রাজ্য বিজেপির বিড়ম্বনা বাড়ল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। দলের কেন্দ্রীয় লাইন নিয়ে প্রশ্ন তুলে এই মুহূর্তে সরগরম রাজনীতিতে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একটা বড় অংশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু পোশাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ও মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন, 2024-এর পর 2026-এর লড়াই তাহলে কোন পথে হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য ইসরা এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আসবো আলোচনা এবং তারই সঙ্গে
এই আলোচনায় জনগণমনতে আমরা আপনাদের বক্তব্য তুলে ধরি, চেষ্টা করব বিভিন্ন বক্তব্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যা এসেছে তুলে ধরবো অবশ্যই করে, কিন্তু তারই সঙ্গে আপনাদের মতামত এবং তা নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মূলত কি বলেন, আজকের এই বৈঠক নিয়ে কি বলেছেন শোনাবো। বিজেপি লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করতে পারেনি, পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল করতে পারেনি। এই জায়গায় তো দলের কর্মী সমর্থক নেতাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকা স্বাভাবিক। এই জায়গায় দাঁড়িয়ে যদি শিক্ষা তারা নিতে পারে, এবং 2026 খুব একটা দেরি নয়। বিজেপির ভোট এসেছে বামেদের থেকে, আর নেতারা এসেছেন অন্য দল থেকে, মূলত তৃণমূল থেকে। কিন্তু এরা না বোঝেন বিজেপির হিন্দুত্বের রাজনীতি, না বোঝেন দলের আদর্শ। ফলে দলে যে দিলীপ, সুকান্ত বা তার সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই থাকবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির যারা নেতৃত্বে আছেন তাদের ভাবতে হবে এখানে সংগঠন কিন্তু শুধুমাত্র হিন্দুত্বের লাইন ধরে এজেন্ডা ধরে চললেই টিকে থাকবে বলে আমার মনে হয় না। যুব সমাজ তারা বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই, দুর্নীতির বিরুদ্ধে, নানান রকম অন্যায়ের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে সেই তদন্তগুলোর, অথবা সন্দেশখালি যে একটা ইস্যু হয়ে উঠে এলো ভোটের আগে, সেই সমস্ত তদন্তের একটা শেষ পর্যন্ত সুরাহা হোক। আর এই নিয়ে আমরা আলোচনা করবো আমাদের অতিথিদের কাছে। ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন সিপিএম নেতা সায়নদীপ মিত্র। সায়নদীপ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিমলদা, আজকে তো আপনাদের কাটাছেঁড়া বৈঠক, 2024-এর লোকসভা নির্বাচন এমনকি বিধানসভা উপনির্বাচন নিয়ে আলোচনা, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ, একেবারে তার ভিন্ন পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। না, শুধু আজকেই কাটাছাড়া বৈঠক হয়নি, বৈঠক অনেকদিন ধরেই চলছে, বিভিন্ন স্তরে হয়েছে। এর আগেও রাজ্য স্তরে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমাকে ডাকা হয়েছিল, উপস্থিত থেকেছি। জেলা স্তরে বৈঠক হয়েছে, আজকে একটা এক্সটেন্ডেড এক্সিকিউটিভের বৈঠক ছিল, তাই আজকেই কাটাছাড়া হয়েছে এটা ভুল। কাটাছাড়া অনেক জায়গায় হয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমি নিজে সেই বৈঠকে প্রথম থেকে শেষ অবধি উপস্থিত ছিলাম, এবং গোটা কথাটা আমি একদম প্রথম এবং শেষ যদি আপনি না বলেন, জাস্ট একটা লাইন দিয়ে বললে এরকম মনে হতেই পারে, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাগুলো প্রথম থেকে শেষ অবধি শোনাতে হবে, তারপরে এই সিদ্ধান্তে আসা ঠিক হবে। আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী একজন রাজনীতিবিদ, তার রাজনৈতিক অভিমত রয়েছে, একজন ব্যক্তি হিসেবে সেই অভিমত তিনি প্রকাশ করেছেন। সেটা দলের মতামত হতে পারে, নাও হতে পারে, সরকারের মতামত হতে পারে, নাও হতে পারে, কারণ দল সরকার নিশ্চয়ই চালায়, কিন্তু দল এবং সরকারের মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য থাকবে। সরকার সকলের জন্যে, দলের একটা পলিসি সরকার তো নিশ্চয়ই গ্রহণ করে, কিন্তু কখনো কখনো আলাদা হয়েও যায় বহু ক্ষেত্রে। এটা আমি খুব জেনারেল স্টেটমেন্ট দিলাম। শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা পরে ব্যাখ্যা করেছেন যে তার বক্তব্যটাকে আউট অফ কনটেক্সটে নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কথার সঙ্গে যে কথাগুলো বলেছেন, কতগুলো জুড়ে দিই বিষয়গুলো। যেরকম তিনি রায়গঞ্জে বলেছেন যে রায়গঞ্জে বুথ দখল করতে কোন কোন জায়গা থেকে লোক আনা হয়েছিল, যেরকম এখানে নদিয়াতে, আমাদের রানাঘাটে, সেখানে বুথ দখল করতে কোন কোন এলাকা থেকে, চাপড়া বা কোন এলাকা থেকে লোক নিয়ে আসা হয়েছিল। বেলেঘাটাতেও বুথ দখল করতে এই শাসক দল কোন কোন এলাকা থেকে লোক নিয়ে এসেছে, এবং অনেক জায়গায় এমন হয়েছে যে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, তিনি ভাঙড় বা এগুলোর উল্লেখ করেছেন, তারপরেই বক্তব্য বলেছেন। কিন্তু তারপরেও আমি বলবো এই বক্তব্য অ্যাবসলিউটলি শুভেন্দু বাবুর তার নিজের একটা বক্তব্য, সেই বক্তব্য তিনি রেখেছেন, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই পক্ষে বা বিপক্ষে। দলের একটা সুনির্দিষ্ট নীতি আছে, দলের একটা সুনির্দিষ্ট গতিশীলতা আছে, একটা আগামীতে কিভাবে এগোবো সে নিয়ে ভাবনা আছে, সেটা আমরা ডেফিনেটলি ঠিক করব। কিন্তু শুভেন্দু অধিকারী এটা বলেছেন ব্যক্তিগতভাবে, তিনি তার মতামত প্রকাশ করেছেন, সেখানে দলের সঙ্গে তার মতামতের সবসময় নাও মিলতে পারে। ব্যক্তি হিসেবে মাঝে মাঝে কেউ তার ভিন্ন মত পোষণ করতেই পারেন, কারণ এটা একটা গণতান্ত্রিক দল, এ তো কোনো মানে রাইট লেফট করা কোনো স্বৈরতান্ত্রিক দল নয়। আপনার কাছে আসবো, আপনি বলেছিলেন পুরোটা দেখানো হয়নি কেন। শুভেন্দু অধিকারী তারপর নিজেই এক্স হ্যান্ডেলে পুরো বিষয়ে উল্লেখ করেছেন। শুধু তাই না, তারপরে আবারও তিনি এক্সপ্লেন করেছেন প্রিয় বিষয়, পার্টি উইথ ডিফারেন্স, রেজিমেন্টেড দল, সেখানে এই বক্তব্য আপনি বলছেন যে ব্যক্তি হিসেবে তার বক্তব্যের কথা। সেই জায়গায় বিজেপি নেতৃত্বের বক্তব্য অবশ্যই করে পাল্টা উঠে এসেছে। শুভময়দা, 2026-কে লক্ষ্য করে এই লড়াইয়ে যখন এই বৈঠক চলছে, আলোচনা, এই বৈঠক আগে হয়েছে, ইতিমধ্যে বিমলদা বললেন, আপনি শুনতেও পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে,
আপনার কি মনে হয় না কোথাও 2026কে লক্ষ্য রেখে অনেক ছন্নছাড়া ভাব কোথাও উঠে আসছে নাকি না? না দেখুন, এই যে নির্বাচনী যে ফলাফলগুলো হয় তারপর তো রাজনৈতিক দলগুলোর উপর তার প্রভাব পড়ে, এবং এই মুহূর্তে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতছে এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই, চোখের সামনে দেখাই যাচ্ছে। তার কারণ নিয়ে অনেক প্রশ্ন উঠবে, কিন্তু শুভেন্দুবাবু যেটা বলেছেন একটা দিক দিয়ে তো ভালো। ধরুন উনি তো একটা হিন্দু রাষ্ট্রবাদী দলের মধ্যে আছেন এবং তাদের প্রচার করছেন। উনি যদি উদারবাদী কথাবার্তা বলতে শুরু করেন, দেখুন সবকা সাথ সবকা বিকাশ, এ তো উদারবাদী কথাবার্তা। তৃণমূল কংগ্রেসের কাজের মধ্যেও প্রচুর উদারবাদী ভাবনা আছে। ফলে এই জায়গায় এই দুটি দলের সংখ্যাগুরু সংখ্যালঘু যে দ্বন্দ্ব, সেই জায়গাটাকে গুলিয়ে ফেলে সবাই সিপিএম হয়ে গেলে এরকম তো নয়। বামপন্থী লিবারাল সিপিএম এর বক্তব্য, কিন্তু বিজেপিও সিপিএম এর কথা বলবে, তৃণমূলও সিপিএম এর কথা বলবে, এটা তো হতে পারে না। ফলে শুভেন্দুবাবু একেবারে সঠিক কথা বলেছেন। হিন্দু রাষ্ট্রবাদের যে প্রচার, সেই প্রচার সঠিকভাবে হয়নি নিশ্চয়ই, সেটাকে উনি একটা কারণ বলে মনে করছেন। এবং এই কারণেই আগামী দিনের নির্বাচনে, এবং যেটা বিমলদাও বললেন সেই অবজারভেশনটাও হয়তো মিথ্যে নয়, যে অনেক জায়গায় যখন দেখা যাচ্ছে যে নির্বাচনে সরকারি ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকছে না, তখন যারা সেইখানে ভোট লুটে নেতৃত্ব দিচ্ছেন তাদের নামগুলো যেখানে উঠে আসছে, সেইখানে তাদের প্রশ্নও হয়তো অনেক ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি দেখলে, ভালো করে আলোচনা করলে দেখা যাবে তাদের অভিযোগগুলো অসত্য নয়। ফলে সব মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, দেখুন ভালো খারাপ বোঝার ক্ষমতা তো আমার নেই, তবে পোলারাইজেশনের রাজনীতি, কম্পিটিটিভ কমিউনালিজমের মাধ্যমে ভোট পাওয়ার যে রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবঙ্গে কাজ করছে। ফলে যে রাজনীতি কাজ করছে, যাতে দুটো দলের কাছে ম্যাক্সিমাম ভোট যাচ্ছে, বিজেপি এবং তৃণমূলের ভোটের যোগফল বিপুল বেড়ে যাচ্ছে, বামপন্থীদের ভোট 5.5% নেমে গেছে, সেই জায়গায় একেবারে শুভেন্দুবাবু তার দলের যে ভাবনা নিয়ে যে কথা বলেছেন, তাতে তার দলের অনেক মানুষ তারা কিন্তু উজ্জীবিত হবেন। এবং আমার মনে হয় এই যে রাজনীতির মধ্যে যে ধর্মের ব্যবহার এবং তার নিরিখে ভোট ভাগাভাগি, এ কি বাংলাদেশে হচ্ছে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। ফলে রাজনৈতিকভাবে যদি আমি আমার ভোট বাড়াতে চাই, সেই জায়গায় ভোটটা কম পড়েছে কেন, তার একটি কারণ হিসেবে, নিশ্চয়ই সব কারণ এটা নয়, একটি কারণ হিসেবে শুভেন্দুবাবু একেবারে যৌক্তিক কথা বলেছেন যে সংখ্যালঘু ভোট তো আসেনি, তাহলে আর তাদের বিকাশ বলে লাভ কি? আমাদের সংখ্যাগুরুর ভোটের ওপর কনসেন্ট্রেট করতে হবে এবং সেই জায়গায় তাদের ভোট পাওয়ার চেষ্টা করতে হবে। এর সঙ্গে যদি সংখ্যালঘুরা কিছু এসে ভোট দেন, তাদের যদি একটা ছোট সংগঠন দলের মধ্যে থাকে, তার খুব একটা দাম এখন নেই, এটা একেবারে পরিষ্কার। কৃষ্ণ, বিষয়টা যদি একবার বিজেপির আজকে যে বৈঠক হলো, সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ, কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রীর বক্তব্য, তার একেবারে উল্টো পথে হাঁটলেন। না, এই ভিডিওটা আমি দেখলাম। এখন বিষয়টা হচ্ছে, এটা তো একদমই তাদের দলীয় ব্যাপার। আমরা তো এই সন্দেহটা আগেই প্রকাশ করেছিলাম। বিজেপির যেরকম মানে একটা হিন্দুস্তানের একটা দিক আছে, সেটাই তো আমরা বারবার বলেছিলাম। সেটাকে নরেন্দ্র মোদী বা বিভিন্ন বিজেপির নেতারা বলেছিল যে না, আমরা সকলের, আমরা অমুক, আমরা তমুক, আমরা সকলের উন্নয়ন চাই। কিন্তু আমরা তো বলেছিলাম এই দলটা হচ্ছে বিশেষ করে হিন্দুস্তান এবং বেশ কিছু ব্যবসায়িক পুঁজিপতি গোষ্ঠী, তাদেরকে আরও বেশি সমৃদ্ধ করার লক্ষ্যেই 10 বছর ধরে এরা নিয়োজিত, এবং ভবিষ্যতেও যতদিন থাকবে এরা এই কাজটাই করে যাবে। এদের জন্যে প্রায় 110 কোটি ভারতবাসীর কোনো মূল্য নেই, বিশেষ করে যারা হিন্দি বলতে পারে না, যারা আমিষ খায়, যারা বিভিন্ন বহুত্ববাদে বিশ্বাস করে, এই সব লোকেদের প্রতি বিজেপির সামান্যটুকু কোনো ভালোবাসা বা কোনো প্রেম কিছু নেই। তো এটা তো আমরা বলেছিলাম। এবার তারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক বলছেন নাকি ওনার কোর্স কারেকশন হয়েছে বা ওনারা পলিসি চেঞ্জ করেছেন, যেটা হয়তো ওনারা দিল্লি থেকে ঘোষণা করতে পারেননি, কলকাতা থেকে করলেন। তো এটা তো নেহাতি, তো আমরা যে সন্দেহটা প্রকাশ করেছিলাম এটা হয়ে যাচ্ছে। কারণ কি, শুভেন্দুবাবু যখন বিজেপিতে প্রথম এসেছিলেন, প্রথম দিকে যদি তুমি ভাষণগুলো দেখো, উনি কিন্তু বলেছিলেন যে আমরা 30%কে বাদ দিয়ে করছি 70% ভোট। তো ওই ব্যাপারটা এখনও উনি একই কথা বলছেন। এতক্ষণে বিজেপি এর মধ্যে এত কিছু জেনে আবার কি করে বাকিদের 30%কে ভেবেছিলাম আমি জানি না। উনি প্রথম দিন যেটা বলেছিলেন আজকে আবার সেই অবস্থানেই আছে। তো উনি গোল করে ঘুরে আসেন ওই জায়গাটায় আছে। উনি কি বাকি বিজেপি নেতাদের টুপি পড়েছিলেন না কি পড়িয়েছিলেন, সেটা তো ওনাদের অ্যাকচুয়ালি ঘরোয়া ব্যাপার। এটা আমার কিছু। সন্দীপের কাছে আসবো। 21শে জুলাই নিয়েও ইতিমধ্যে বক্তব্য উঠে এসেছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন, অপরদিকে আজ সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা জানাবো। কিন্তু আপনাদের মতামত যেটা আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করবি, যাতে সোশ্যাল মিডিয়ায় মূলত আপনাদের বক্তব্য ঠিক কি উঠে এসেছে এই আজকের এই বিষয় নিয়ে, সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেবো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আপনাদের বক্তব্য
বক্তব্য উঠে এসেছে। শুভেন্দু নিজেই বিজেপি শিবিরের এক বড় অস্বস্তি। সৌরভ দে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কথা উল্লেখ করেছেন। এরপর যে বক্তব্য তুলে ধরবো, এরই সঙ্গে বক্তব্য উঠে এসেছে শুধু একের পর এক নয়, এরপরেও যত ভোট হবে সবেতেই বিজেপি হারবে। রোহন রাজ এই বক্তব্য করেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও যে বক্তব্য উঠে এসেছে, মানুষকে ভোট দিতে দেয়া হয়নি, সামন্ত রায়া এই বক্তব্য ইতিমধ্যেই উল্লেখ করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় আরও বক্তব্য উঠে এসেছে, শুভেন্দু সেদিনও এবং আজও তৃণমূলের হয়েই কাজ করছে, বিধানসভা ভোটের আগেই বিজেপিকে মুছে ফেলবেন তিনি। সৌরভ দত্তের বক্তব্য। শান্তি, কি বলবেন? শুভেন্দু অধিকারী যা বক্তব্য রেখেছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। সবকা সাথ সবকা বিকাশ এসব নাটক ছিল। এবারে লোকসভা নির্বাচনে রাজস্থানের বাঁশওয়ারা সিট থেকে প্রধানমন্ত্রী যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট স্বীকার করেছে। শুভেন্দু অধিকারীর যা বক্তব্য, এটাই বিজেপির বক্তব্য, এটাই আরএসএস এর বক্তব্য, এটাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। এটা আলাদা করে দেখার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার কথা হলো, বেহায়া নাহি লাজ নাহি অপমান। এই অযোধ্যা সিটে একটা থাপ্পড় খেলো 82 শিক্ষার একজন দলিত প্রার্থী ওখানে নির্বাচিত হলেন। তারপরেও দাঁড়িয়ে ভারতবর্ষের সংস্কৃতি হলো বসুধৈব কুটুম্বকম। এখানে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রীর নির্দেশে শুভেন্দু অধিকারীরা একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। নানা ভাষা নানা মতের সংস্কৃতি সংবিধান তাকে ধ্বংস করতে চাইছে। বেঈমান ভাবুন, নন্দীগ্রামে জিতেছে রাজ্যের তথাকথিত মুখ্যমন্ত্রীকে হারিয়ে। সেই নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারীকে অনেক মুসলমানরাও ভোট দিয়েছিল। তারপরেও দাঁড়িয়ে তবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে সবচেয়ে খুশি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তোমার হিন্দুদের ভোট, আমার মুসলমানের ভোট, আরো ভাগাভাগি করো। বামপন্থী কংগ্রেসকে এই ধর্মীয় মেরুকরণের বাজারে কোণঠাসা করে নাও। শুভেন্দু অধিকারীরা যত এই ধোয়া দেবে, তত বেশি তৃণমূল কংগ্রেসের লাভ। আর আপনি বলছিলেন যে এই মিটিংয়ে কাটা ছেঁড়া, বিমলবাবু ওই মিটিংয়ে নাকি সারাদিন ছিলেন। এখন কাটা ছেঁড়া করতে করতে বিজেপির সব এমএলএ তো ছিটতে ছিটতে আস্তে আস্তে সব তৃণমূলে ঢুকে যাচ্ছে। সেই কাটা ছেঁড়ার কোনো ব্যবস্থা হলো কিনা সেটা একটু আমাদের জানার দরকার। সব মিলিয়ে এই যে গোটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি, জীবন জীবিকা, রুটি রুজির ইস্যু, এটা প্রাধান্য পাচ্ছে না। আজকে এই ভয়ঙ্কর বেকারিত্ব, আজকে জিনিসপত্রে এরকম ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, গোটা দুনিয়া জুড়ে পেট্রোল ডিজেলের দাম কমছে, ক্রুড অয়েলের, আর ভারতবর্ষে সেই পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে। মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের কিচ্ছু ব্যাপার নেই। নিটে স্ক্যাম হচ্ছে, ওদিকে চাকরি বিক্রি হচ্ছে পশ্চিমবাংলায়। এই ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই যে সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণের যে রাজনৈতিক ইস্যু, মূল কথা যেটা সুময়বাবু বলে দিয়েছেন যে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে এই ভাগাভাগি করে কতটা লাভজনক হওয়া যায় সেটার চেষ্টা করবে, কিন্তু বারবার ন্যাড়া বেলতলায় কিন্তু যায় না, এটা মাথায় রাখা উচিত। সমদা আসবো। শুভময়দা একটা কথা বলতে চাইছেন, একটু শুনুনি, বলুন শুভময়দা। কথা আমি সায়নদীপের কথা নিরিখেই বলতে চাইছি যে আমরা তো গোটা পশ্চিমবঙ্গে বারবার এই যে পোলারাইজেশনের কথাটা বা ধ্রুবীকরণের কথাটা বলছি, কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, একটু মালদা মুর্শিদাবাদের দিকে তাকান, কত নিম্নবিত্ত মানুষ, সেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম জোট দ্বিতীয় স্থানে এসেছে, দুর্দান্ত একটা লড়াই দিয়েছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গকে চোখ বন্ধ করে কিন্তু আমরা যখন বলছি যে এরা দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যেখানে রাজনৈতিক শক্তি আছে কোনো একটি দলের, সেই জায়গায় কিন্তু কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছেন। তার মানে পশ্চিমবঙ্গের বাকি জায়গায় কিন্তু তাদের শক্তিটা তারা সংহত করতে না পারার জন্যই এই ঘটনাটা ঘটছে। সেটা এই দুটি রাজনৈতিক দলকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। সমদা, দেখুন, আমি অনেকক্ষণ আলোচনা শুনলাম, আমার এত জ্ঞান হয়তো নেই, আমি তবু দু একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা চরিত্র আছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ঐতিহ্য আছে। অনেক বহুধা বিভক্ত অনেক রাজনৈতিক হিংসার ইতিহাস থাকলেও একটা অসাম্প্রদায়িক চরিত্র আছে পশ্চিমবাংলায়। এখন শুভেন্দুবাবু যে কথাটা বলছেন, আমি বিমলদার কথা শুনছিলাম, নরেন্দ্র মোদী মুখে বলেন সবকা সাথ সবকা বিকাশ, বলেছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু আবার পোশাক দেখেও মানুষ নির্বাচন করেছেন। ইনি পোশাক পরলে কে মুসলমান কে হিন্দু, ভারতবর্ষ বারবার ভাগ হয়েছে এই সব কথাবার্তা বলাতে। একজন রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, এটা আমি জানি। আমি যতটুকু পড়াশোনা শিখেছি তাতে রাষ্ট্র বা রাজ্য বা যাই বলুন, তার নিজস্ব কোনো ধর্ম হয় না। আমি শুধু একটা কথা জানতে চাইছি যে ধরুন আজকে যিনি, এটা কি একটা দ্বৈত সত্তার কথা নয় যে শুভেন্দুবাবু রাজ্যের একজন বিরোধী দলনেতা, সংবিধানের শপথ নেওয়া বিরোধী দলনেতা, অ্যাজ গুড অ্যাজ মানে সেকেন্ড টু চিফ মিনিস্টার, মানে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী একজন, তার সেই স্ট্যাটাস, উনি কি রাজ্যের শুধুমাত্র হিন্দুদের বিরোধী নেতা? ইটস মাই কোশ্চেন। উনি
একটা ভাঙড়ের একটা নির্যাতিত মুসলিম মা বা বোনের বিরোধী দলনেতা নয়? তাহলে এটা আজকে থেকে ধরে নেব? আমাদের বাংলায় আমরা যে এই যে শুভময়দা একটা কথা বলছেন, আমি শুভময়দার সাথে এখানে একটু আমি ডিফার করছি যে পশ্চিমবাংলায় এই যে কম্পিটিটিভ পোলারাইজেশন বা যাই বলুন না কেন, কম্পিটিটিভ কমিউনালিজম বলুন, যাই বলুন না কেন, প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা, এটা দুটো ওয়ে অফ এজ আছে। মানে একটা হচ্ছে কনসলিডেশন করলাম, আমি আমার নিজের মতো করে হিন্দুদের বার্তা দিলাম যে আমি তোমাদের জন্যই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো উল্টোভাবে ওনাকে একটা সাহায্য করতেন কিনা আমি জানি না। আর উল্টো দিকে তৃণমূলের হাত কি শক্ত করা হলো না? এটা কনসলিডেশন হলো না? সমদা একটুখানি আটকাচ্ছি, শুভময়দা বুঝতে পারছি কিছু বলতে চাইছেন, সবাইকে একটুখানি আটকাবো। 21শে জুলাই কর্মসূচির কথা বলেছিলেন, কর্মসূচির কথা শুভেন্দু অধিকারী বলেছেন। আর এই প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারই বা কি বললেন আজ? 21শে জুলাইয়ের কথা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, 14ই জুলাই যা বলেছিলেন, এবং তারপরে আজ সুকান্ত মজুমদার কি বললেন এই প্রসঙ্গ নিয়ে, দুজনের বক্তব্যই শোনাবো। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের এটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে, যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন। শোভদা, আমি সেই জায়গায় জাস্ট ক্লোজ করে দিচ্ছি যে কোথায় নিয়ে যাচ্ছি আমরা। হয়তো রাজনীতিতে জয় পরাজয় জিত সামগ্রিকভাবে কিছুটা লাভ কিছুটা ক্ষতি, কিন্তু এটা তো সাস্টেন করবে না দীর্ঘদিন ধরে। তার কারণ আলটিমেটলি ওই হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান করতে করতে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান এই যে ইস্যুগুলো, এগুলোকে ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দিচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলছি, পশ্চিমবঙ্গে তো আমরা বাম কংগ্রেস তো বিধানসভায় শূন্য, আমাদের তো সুযোগ নেই বিধানসভায় কথা বলার। আজকে বিধানসভায় তো প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, তাদের তো খাতায় কলমে 77 জন আছেন। তাহলে বিরোধী দলনেতার কি কাজ? আপনিও বলছেন জাস্ট একটা লাইনে আর কি, আপনি রুটি কাপড়া মাখানের কথা বলছেন। মানে এই জায়গায় আজকে যাদের যে বিষয়টা আলোচনা, বিমলদা বলছেন এর আগেও আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু এই তো ভোটের ফলাফল নিয়ে আলোচনা হবে বৃহত্তর জায়গায়। পরেও আজকে বিরোধী দলনেতা তিনি তার দ্বৈত সত্তা কোথায়, আমি আঘাত লাগছে কোথায় মনে হচ্ছে, কেন বলছি তার কারণ হচ্ছে আজকে সকালবেলার খবর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে 50% সরকারি চাকরির বেশি আমি নিতে পারবো না। একটা প্রশ্ন আছে সেই নিয়ে, একটা উত্তর আছে, একটা উত্তর বলুন বিরোধী দলেরা যে পশ্চিমবঙ্গে মাইনে দিতে পারবো না, টাকা নেই, আর্থিক অবস্থা প্রায় দেউলিয়া, 50% বেশি আমি সরকারি চাকরিতে রিক্রুট করতে পারছি না। রাস্তায় নেমে আন্দোলনের সংস্কৃতির যে নানা ভাষা নানা মত তাকে বিজেপি গ্রহণ করে না, কিন্তু ওদের দলের মধ্যে দেখছি নানা ভাষা নানা মত। শুভেন্দু অধিকারী একরকম কথা বলে, সুকান্ত মজুমদার একরকম কথা বলে, শুভেন্দু অধিকারী সাধারণ একটা ডেলিগেটস বানিয়ে দিল। বিশ্বনাথ এইসব ছবিটা দেখেছেন কিনা মিটিং আমি জানি না। নানা মতে কথা আসবো শুভময়দা, অনেকক্ষণ আসবো বিমলদা, আপনার কাছে আসতে বাধ্য। শুভময়দা বলুন। এই যে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাম এবং কংগ্রেসের যারা আছেন বা যারা নেতৃত্বস্থানীয় তারা তো বারবার বলছেন যে এই ধরনের একটা ধর্ম নিয়ে আলোচনা যেন না থাকে, কিন্তু আজকে ধরুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার স্বার্থে যদি হিন্দু জাগরণের কথা বিজেপি মানুষকে বোঝাতে পারে বা তাদের নেতা মানুষকে বোঝাতে পারে এবং তার মাধ্যমে যদি তৃণমূল এবং বিজেপির ভোটটা অনেকটা বেশি থাকে, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক সিস্টেম সেই রাজনৈতিক সিস্টেমে কিন্তু তারা সফল, এই কথাটুকু বলতে হবে। তারপর তাত্ত্বিক আলোচনা চলতে পারে। ফলিত রাজনীতির ক্ষেত্রে কিন্তু যে কথাটি শুভেন্দু বাবুও বারবার বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট সবচেয়ে বেশি এবং তারপর বিজেপির ভোট, মতের কথা এবং তারই সঙ্গে মতের মধ্যে ভিন্ন জায়গা কোথাও কি উঠে চলে আসছে না, এবং তার ফায়দাই বা কে নিয়ে যাচ্ছে, এই নিয়ে আমরা আলোচনায় রয়েছি। আলোচনায় আসবো জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টা।
বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনে শূন্য, দলের মধ্যেই ক্ষোভ, অসন্তোষ আর ঘরে বাইরে বহু বিড়ম্বনার মধ্যে বিজেপির কর্মসমিতির বৈঠকে আজ ঠিক কি হয় দেখাবো। রাজ্যে 30 থেকে 35টি আসনের টার্গেট নিয়ে 24-এর মহাসংগ্রামে নেমেছিল পদ্ম শিবির। লক্ষ্য পূরণ দূরস্থ। গতবারের 18 আসন কমে হাতে মাত্র 12টি আসন। 4 কেন্দ্রের উপনির্বাচনে ফল শূন্য। এমনই প্রেক্ষাপটে বুধবার কলকাতায় কর্মসমিতির বৈঠক করল বিজেপি। লক্ষ্য পরপর ভোটে বিপর্যয়ের কারণ খোঁজা, ভুল ত্রুটি শুধরে 26-এর জন্য ঝাঁপানো। সুর কাটলো, ছন্দপতন হলো শুরুতেই। অর্জুন সিং থেকে সৌমিত্র খা, এমনকি বাদ গেলেন না খোদ শুভেন্দু অধিকারীও। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের সামনেও কি অস্বস্তি এড়ানো গেল? কারণ লোকসভা ভোটে কার্যত সামনে থেকে নেতৃত্ব দিলেও এদিন ফল খারাপের দায় এড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। পদ্মবনে কাটার খোঁচা দিয়ে অস্বস্তিতে ফেলেছেন দলেরই দুই নেতা অর্জুন সিং এবং সৌমিত্র খা। দেখছেন না, শুধু সেলফি থাকে। আমি জানি না কেন ঢাক বাজছে। এই মিটিং এ ঢাক বাজানো কি আছে আমার কিছু জানার নেই। আমি এখন শ্রোতা হয়ে থাকতে ভালোবাসি। 3 বার মানুষ জিতিয়েছে সাংসদ হিসাবে, একজন বিধায়ক হিসাবে। আমি কোনো নেতা নই, নেতারা সব মঞ্চে বসে থাকবে। আমি শ্রোতা মানুষ, আমি শ্রোতা হয়ে থাকতে চাই। এদিন বিজেপির বিড়ম্বনা আরও বাড়িয়েছে দলের একাংশের ক্ষোভ বিক্ষোভ। নেতৃত্ব যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, তখন বিজেপির পুরনো অফিস মুরলীধর সেন লেনে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। চলে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিও। হাজার হাজার কর্মী আজকে গ্রাম ছাড়া, আজকে এরা বসে পার্টিটাকে বিক্রি করছে আর এই ঠান্ডা ঘরে 5 স্টার হোটেলে মিটিং করছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য শহুরে ভোট এবং বিধানসভা অনুযায়ী এগিয়ে থাকার পরিসংখ্যান তুলে ধরে দলকে চাঙ্গা করার চেষ্টা করলেন। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। রাজ্যে প্রধান প্রতিপক্ষের এমন অবস্থায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবির, পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবিরও। আমি কিন্তু শুধু বিরোধী দলনেতা, আমি কিন্তু দলের পদে নেই। আমি এটা নই ওটা, ওটা নই এটা, এটা 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 দায় এড়ানোর চেষ্টা ছাড়া কোনো চেষ্টা নয়। আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে, এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। 26-এর বিধানসভার আগে বিজেপির ঘরে বাইরে প্রচুর চ্যালেঞ্জ। ঘরের অস্বস্তি কোন্দল সামলে কোন পথে তৃণমূলের মোকাবিলায় ঝাঁপাবে পদ্ম শিবির, তার দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। অর্ণবাংশু নিয়োগে কমলাক্ষ ভট্টাচার্য ও মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি24 ঘন্টা। আসবো আলোচনা। বিমলদা, সামলাবেন কি করে? ঘরে বাইরে তো সমালোচনা। সৌমিত্র খা বলছে আমি তো শ্রোতার ভূমিকায় থাকবো, অর্জুন সিং বলছেন ঢাক কেন বাজছে তাই তো বুঝতে পারছি না। আমাদের ব্যাপারগুলো আমাদেরই সামলাতে দিন। সামনে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে, চিন্তা করতে বলিন তো আপনি স্বাভাবিকভাবে আলোচনায় আসবে। আপনি সামলে দেবেন, জনগণের জন্যই তো পুরো বিষয় আলোচনা। কি মুশকিল, সেই জন্যই তো প্রশ্ন সাহিত্য উত্তর খোঁজার চেষ্টা। আমাদের সামলাতে দিন, অত আলোচনা করার দরকার নেই। আমি তার আগে একটা কথা বলি, আপনারা আলোচনা করবেন তো, বিজেপিকে ভয় পান, গুরুত্ব দেন। আমি আপনাদের কথা বলছি না, পলিটিক্যাল পার্টিকে বলছি। আপনারা গুরুত্ব দেন তাই আলোচনা করছেন, ভালো কথা তো। একদম শুরুতে শুভম একটা কথা বলেছিল হিন্দুত্ববাদ এবং উদারনীতিবাদের মধ্যে। আমি মনে করি এর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই। হিন্দুত্ববাদীরা ডেফিনেটলি উদার হতেই পারে, আর হিন্দুত্ববাদ এমন কোনো ভয়ঙ্কর ঘটনা নয় যেটা রাষ্ট্রবাদকে ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ একটা মতাদর্শ হতেই পারে, এবং হিন্দুত্ববাদ ক্ষতিকারক বলে আমি অন্তত মনে করি না। আমার কথা একটা অন্য। টিএমসির একজন বললেন প্রতিনিধি যে বিজেপি নাকি ব্যবসায়ীদের জন্য নিয়োজিত। আমি লাইনটা লিখে রেখেছি। এই 10 বছরে আমরা 25 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনলাম,
গরিবদের জন্য কি কি করেছি তার অনেক হিসেবে আছে, সেগুলো দিলে গোটা শোটা শেষ হয়ে যাবে। আমরা নাকি ব্যবসায়ীদের জন্য নিয়োজিত, তাও যদি ধরে নিই আমরা এই তৃণমূল কংগ্রেসের মতো চোরের জন্য নিয়োজিত নই, আমরা ব্যবসায়ীদের জন্যই নিয়োজিত, মানুষের জন্য নিয়োজিত, ব্যবসায়ী মানুষ সকলের জন্য। দ্বিতীয় কথা, যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি, এই কথাটা বিজেপির কোনো নেতা বলেনি, একটা তৃণমূলের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আরেকটা কথা, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, এই কথাটাও বিজেপির কোনো নেতা বলেননি, এই রাজ্যে তৃণমূলের একজন মন্ত্রী বলেছিলেন। যিনি কলকাতার মেয়র। ভোট প্রসঙ্গ নিয়ে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। শুভময়দা না প্লিজ, আপনি শুনতে চেয়েছিলেন পুরোটা শুনিয়ে দিলাম। শুভময়দা দাঁড়ান, একটু অপেক্ষা করুন, সবাই তো বলবে, আসবো তো আপনার কাছে। শুভময়দা বলুন। দেখুন, হিন্দু রাষ্ট্রবাদ তার কিছু ভালো কিছু খারাপ থাকতেই পারে, রাজনীতিতে তার বিশ্লেষণ হবে, কিন্তু আজকে যে কথাটি শুভেন্দুবাবু বললেন, এরপরে যেভাবে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই বললেন, এই কথাটির মধ্যে একটা হিন্দু আধিপত্যবাদের প্রভাব স্পষ্ট, সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে, দলের মধ্যে ঝগড়া নিয়ে বোধহয় কথা বলে লাভ নেই, কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ধরনের ঝগড়ার পর যেভাবে ভোট বাড়ে, তাতে বিজেপির মধ্যে নিশ্চয়ই ভোট বাড়ানোর স্ট্র্যাটেজি হিসেবে তারা তাদের ঝগড়াটা আরো বেশি বাড়াবেন, তবেই তো ভোট বাড়বে। পশ্চিমবঙ্গে তো এমনটাই এখন হয়। কৃষাণ, না দেখো, প্রথম কথা হচ্ছে যে এই পরিসংখ্যানটা সম্পূর্ণভাবে ভ্রান্ত, যে গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে তুলে আনা হয়েছে। তার কারণ হচ্ছে গত 10 বছরে মানে ইউপিএ 1 এবং 2-তে 40 কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে তুলে আনা হয়েছিল। এই সরকার মানে বিজেপি সরকার, মোদী সরকার গত 10 বছরে 17 কোটি মানুষকে ওই 40 কোটির মধ্যে পুনরায় দারিদ্র্য সীমার মধ্যে ঠেলে দিয়েছে। এটা সবকটা স্টাডি ভারতে এবং বিদেশের যত স্টাডি হয়েছে সেখানে বলেছে এটা সম্পূর্ণ ভ্রান্ত, এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন, স্ট্যাটিস্টিক্যালি জাগলারি করেছেন। তোমার দলের কথাই তুলে ধরবো প্লিজ একটুখানি। আজকের এই বৈঠক প্রসঙ্গকে সার্কাস বলে উল্লেখ করে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। ওরা কি করলো, ওদের ওই গোষ্ঠীবাজি, এই গোষ্ঠী ওই গোষ্ঠী আদি গোষ্ঠী ওখানে ধর্ণা দিচ্ছে, এখানে কে নরেন্দ্র মোদী স্লোগান সেটাকেই উড়িয়ে দিচ্ছে, এটা সার্কাস পার্টি এখানে চালাচ্ছে। ফলে আমরা তৃণমূলের তরফ থেকে বিজেপির খবরগুলো হচ্ছে আমাদের কাছে একটা বিনোদন। কোনো যদি গঠনমূলক বিরোধী দল হয়, যদি একটা জেনুইন বিরোধী শক্তি হয়, তাহলে সিরিয়াসলি তাদের আলোচনা ভাবনা চিন্তা এগুলো খুব স্বাভাবিকভাবে একটা নজর রাখার দরকার পড়ে। এই বিজেপি একটা বিনোদন, একটা কমেডি সিরিয়াল, ওখানে কে নজর রাখে? বিমলদা, না এই লোকটির কথার আমি উত্তর দেবো না। সার্কাসে কিছু মানুষ আছে, মানুষ হাসায়, ও তাদের মতো দাড়ি গোঁফ নিয়ে কিছুদিন কয়েক বছর আগেই যে মমতা ব্যানার্জির দিকে চোর বলে আঙুল তুলেছিল, সে সেই দলের মুখপাত্র হয়। ওই সার্কাস দল বা এই লোকগুলি সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলছি, যদি নরেন্দ্র মোদী পার্লামেন্টে ভুল কথা বলে থাকেন, তার বিরুদ্ধে অধিকার ভঙ্গের প্রস্তাব হোক, এখানে এই ধরনের কথা না বলে। প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন। আর আমি যে কথাটা বলেছি, যে মুসলিম হয়ে জন্মায়নি সে দুর্ভাগা, এটা তৃণমূলের প্রতিনিধি বলুন যে তিনি মানেন কিনা। আর সেই দলের যিনি শীর্ষে আছেন, তিনি এই প্রশাসনের শীর্ষে আছেন মুখ্যমন্ত্রী, তাকে যখন মুম্বাইতে জিজ্ঞেস করা হয় আপনি এর উত্তর কি দেবেন, তিনি বললেন আমি শুনিনি। অর্থাৎ আমরা সবাই দুর্ভাগা। হ্যাঁ, আমরা দুর্ভাগা, আমি দুর্ভাগা। এক সময় তৃণমূল দলের নেত্রীর আন্দোলনকে আমি সমর্থন করেছিলাম, আমি দুর্ভাগা। যদিও কিচ্ছু ভুল করিনি, কারণ সিপিএম যে অপরাধ করছিল তার বিরুদ্ধে আন্দোলন করার দরকার ছিল, কিন্তু তৃণমূল অন্যায় করেছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। আর কংগ্রেসের কথা বলবো,
তারা একটা কাজ করে গেছিল কিছুদিন আগে, ওটা বাতিল হলো, মুসলিম উইমেন্স বিল, মুসলিম মহিলাদের কয়েক যোজন পিছিয়ে দিয়েছিল, বিজেপি তাদেরও সামনে আনছে। সবকা সাথ সবকা বিকাশ আমরা করছি, আগামী দিনেও করব। দয়া করে ভুল তথ্য দেবেন না। না, আমি প্রথম কথা বলে রাখি, স্বয়ং কবি বলেছেন তো, হেমর দুর্ভাগা দেশ যাদেরও করেছে অপমান। তো সুতরাং আমরা কাউকে দুর্ভাগাও মনে করি না, শুধুমাত্র কোথাও জন্মানোর নিরিখে কেউ দুর্ভাগা বা কেউ সুভাগা হয়ে যায় না। এবার এখানে বলে রাখি যে শুভেন্দু অধিকারী যা বলছে, সুকান্ত মজুমদার তো সেটা করে দেখিয়েছে। যারা তাদেরকে এখন বলছি যাদের সঙ্গ তাদের বিকাশ, তো তাহলে যাদের ভোট দেয়নি বাংলার আবাসের টাকা আটকেছে, তা বাংলার বিকাশ আটকেছে, বাংলার 100 দিনের টাকা আটকেছে, বাংলার রাস্তার টাকা আটকেছে, এরা তো করে দেখিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ ফুটে বলছে আজকে, কিন্তু এই সুকান্ত মজুমদার তো বলেছিল আমি ফোন করলে টাকা আসবে, ফোন করে আমি আটকে দিয়েছি। তো তার মানে এরা তো কাজে নিরিখে, শুধুমাত্র হিন্দু মুসলমান নয়, এরা তো বাংলা বাঙালিকে কি চোখে দেখে এটা তো পরিষ্কার, যে বাংলা যে ভোট দেয়নি বাংলার আবাসের টাকা আটকেছে। এই আবাস কেলেঙ্কারি পাশের রাজ্য আসাম থেকে শুরু করে আজকে উত্তরপ্রদেশে ভুড়ি ভুড়ি হয়েছে, কিন্তু সেখানে এত দুর্নীতি এত চুরি সত্ত্বেও সেখানে টাকা যাচ্ছে। এটা তো আমরা বারংবার দেখছি, আমাদের এখানে এই জিঘাংসা তো প্রতিফলিত হয়েছে। তো সুতরাং মানুষ দেখছে, মানুষ বিচার করছে। ধর্ম নিরপেক্ষ ভারতে হিন্দু রাষ্ট্রবাদ চলে না, এটা অনৈতিক। বিমলবাবু মনে করলেও এটা অনৈতিক, আর এটা সংবিধান বিরোধী, উনি চান বা না চান। দ্বিতীয় কথা হলো যে আমি এটা কৃষাণুর সঙ্গে একমত যে শুধুমাত্র সবকা সাথ সবকা বিকাশ ওটা ওই ধর্মের ভিত্তিতেও করছে না। এই পশ্চিমবাংলার কথা বলেছে, কেরালায় আমরা দেখেছি যে একইভাবে কেরালায় যেহেতু বামপন্থীদের, তাই সমস্ত দাঁড়িয়ে বকেয়া টাকা সেখানে টাকা বকেয়া রেখেছে। দিল্লিতে আমাদের ধর্ণা দিতে হয়েছে, এখানে তৃণমূল চুরি করেছে, তার জন্য এটা যুক্তি হতে পারে, কিন্তু কেরালায় কেন এই ঘটনা ঘটলো? আর দ্বিতীয় কথা হলো যে আমি বলছি যে দিদিমণির ভাষায় যে কথাগুলো শুনছিলাম, আর দিদিমণির পাঠশালার ছাত্র তো শুভেন্দু অধিকারী, আলাদা কি ল্যাঙ্গুয়েজ আপনি আশা করেন? আর দিদি মোদি শুধু সেটিং করবে, তৃণমূল বিজেপির লোকাল নেতারা তৃণমূলের কাছে দলটা বিক্রি করবে না, কিছু টাকা খাবে না? কালকে দেখছিলাম বিভিন্ন বিজেপি নেতৃত্ব বলছিল যে তৃণমূলের কাছে আমাদের সিট বিক্রি করে দিয়েছে, শুধু দিদি মোদি সেটিং করার অধিকার আছে, বিজেপির লোকাল নেতারা পুরো উঠে আসবে, তারা তাই বিক্রি করেছে। এখন এই নিয়ে গোটা দলের মধ্যে যে দ্বন্দ্ব, এটা ওনারা সামলাবে না। বুঝবো এতক্ষণ আলোচনা হচ্ছিল খুব সুন্দর নরম, আস্তে আস্তে সেই পিচটাই চলে এলো আর কি, মানে তৃণমূল আর বিজেপি সেই নর্মাল পিচেই চলে এলো, তারা আলোচনা করতে শুরু করে দিল। আচ্ছা, গুণগতভাবে আর তথ্যগতভাবে ববি হাকিম যে কথাটা বলেছেন বা শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, তফাৎটা কোথায়? সাংবিধানিক, দুজনেই তো সাংবিধানিক পোস্টে আছে, তফাৎটা আমাকে বুঝিয়ে দিন। একজন মুসলমানের কথা বলেছেন, একজন হিন্দুর কথা বলেছেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন, অথরিটি নিয়ে নিয়েছেন, একজন হিন্দুদের অথরিটি নেওয়ার চেষ্টা করছেন। তুমি আমাদের বার্তা মানে ভাগাভাগি করে নাও, ভাগাভাগি করে নিলে একটু সুবিধা হয়। আমি একটা কথা বলছি, যে এই কথা বলছি হঠাৎ করে আপনারা ভাববেন যে নতুন নাকি, তথ্যটা নতুন, যে আজকে গত 12 বছর ধরে একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, যে আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিজেপি গত 5-7 বছরে তারা ভালো জায়গায় আছে, বিরোধিতার জায়গায় আছে। পশ্চিমবঙ্গের এত বার্নিং ইস্যু আছে, আপনি বলুন না, একটা ইস্যু নিয়ে আন্দোলন বিধানসভায় বা বিধানসভার বাইরে, বিধানসভার ভেতরে গত বাজেট সেশনের পর থেকে কটা রাস্তায় তুলেছে, বারবার করে উঠে আসছে। সেই নিরিখে দাঁড়িয়ে কোথায় বা অবস্থান জানার চেষ্টা করবে একটা বিরতির পর জনগণমনতে। সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমনে আবার আপনাদের স্বাগত। আপনাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়া আপনাদের মতামত আমরা যা তুলে ধরি, এবং সেই মতামত ইতিমধ্যে এসছে ইউটিউব, ফেসবুক, এক্স হ্যান্ডেল, তারই সঙ্গে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সেই মতামত আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রশ্ন করেছিলাম যে হামারে সাথ হাম উনকে সাথ, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এই মন্তব্যে বিজেপির অস্বস্তির কি বাড়বে? আপনাদের মতামত আপনাদের সামনে তুলে ধরছি আমরা। প্রত্যেকের প্রতিক্রিয়া খুব সংক্ষেপে নিয়ে নেব। অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে লড়াইয়ের জায়গা 2026-এর আগে বিজেপি বিরোধী দল হিসেবে কি করে উঠতে পারবে? শুভময়দা, খুব সংক্ষেপে এক লাইনে। দেখুন, বিভিন্ন ইজিমের নিরিখে বিভিন্ন রাজনৈতিক দল বাড়ে, এবং কখনো ফ্যাসিজমের নিরিখে হিটলারও একটি রাজনৈতিক দল হিসেবে বেড়েছিলেন, কমিউনিজমের নিরিখেও অনেকে বেড়েছিল, অনেকে অ্যানার্কিজমের নিরিখেও বাড়ে। ফলে আপাতত যদি বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দুইজমের নিরিখে বাড়ার চেষ্টা করে, তাহলে একটা দলের দিক থেকে
সবচেয়ে অসুবিধে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে তৃতীয় পক্ষ তাদের ভোট কমার সম্ভাবনা বেশি, কারণ সেক্ষেত্রে ভোটটা বিজেপি এবং তৃণমূলের দিকেই বেশি চলে যায়। খুব সংক্ষেপে আমি বিজেপির ইন্টারনাল ব্যাপারের বাইরে আমি যেটা আইডিওলজিক্যাল কোয়েশ্চেনে কথা হলো, আমি বলি যে 3টে বই যেটা বিজেপির আইডিওলজিকে ডিফাইন করে, যেটা ওদের ওয়েবসাইটে আছে। একটা হচ্ছে ওদের যেটা পলিটিক্যাল লাইন, দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদ, সাভারকারের হিন্দুত্ব এবং গোলওয়ালকারের চিন্তাচয়ন বা বাঞ্চ অফ থটস। এই 3টেতেই ভারতের বর্তমান সংবিধানের প্রতি চূড়ান্ত অবজ্ঞা প্রকাশ করা গেছে এবং বারবার প্রথম সুযোগেই তারা সংবিধান পাল্টা এটাই তারা ভাব পাচ্ছে না, সোজাসুজি বলে। টিএমসি পন্থী বিজেপিরা দলটাকে নিয়ন্ত্রণ করবে না গোটা আরএসএসরা নিয়ন্ত্রণ করবে, এটার মধ্যে দ্বন্দ্ব থাকবে। কিন্তু বিজেপি বিরোধী দল হিসেবে ধীরে ধীরে পশ্চিমবাংলার রাজনীতি থেকে সরে যাচ্ছে, এটা প্রমাণিত। পশ্চিমবঙ্গের একটা দীর্ঘ ইতিহাস আছে, এই ইতিহাসে এই সব পলিসি চলবে না। এখানে মানুষ অনেক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মানুষ, এখানে এইসব করে দু একদিনের ভোট টানা এদিক ওদিক করা যেতে পারে, কিন্তু মানুষ দিনের শেষে এই রাজ্যে যেটা বাংলাকে সারা ভারতবর্ষকে দেখিয়েছে পথ, এই রাজ্যে অসাম্প্রদায়িক চেহারাটা থাকবে, বজায় থাকবে। বিজেপির মধ্যে কোনো মতবিরোধ নেই, মতের পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ নেই। এক হয়েই বিজেপি লড়বে, কারণ পশ্চিমবাংলার মানুষ প্রতিটি নির্বাচনে এটা প্রমাণ করে দিয়েছে যে এই পশ্চিমবাংলার ঘাড়ের ওপর যে একটা ভয়ঙ্কর শক্তি চেপে বসেছে, তাকে সরানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, সিপিএম বা কংগ্রেসের নয়। সিপিএম বা কংগ্রেস উঠে যাচ্ছে, উঠে যাবে, উঠে যাক, পুড়ে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে একে উৎখাত করব, আজ হোক কাল তৃণমূলকে উৎখাত করেই ছাড়বো। মানুষ চাইছে, আমরা সেটা করবো। অপেক্ষা করতে হবে। মূলত ইতিমধ্যে কিন্তু বিজেপির বক্তব্য স্পষ্ট, তাদের মধ্যে কিন্তু এই জাতীয় কোনো মতানৈক্যের বিষয় নয়, কিন্তু তা সত্ত্বেও বারবার যে বক্তব্য বেরিয়ে আসছে সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন কিন্তু রয়েই গেল। উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। কিন্তু জনগণমন আজকের মতো এ পর্যন্ত। নিচ্ছি একটা বিরতি। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর এরপর দেখুন পেজ ওয়ান, শুভদীপ এবং শুক্লার সঙ্গে থাকুন।